দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে জানিয়ে দেব শিরোনামগুলো। গাজা সিটি দখলের লক্ষ্যে স্থল অভিযান শুরু ইসরায়েলের। তাণ্ডবে অন্তত ৮১ জনের প্রাণহানি, নিরাপদ আশ্রয়ের খোঁজে লাখ লাখ মানুষ। গাজার খান ইউনিসে আইডিএফ হামাস তুমুল লড়াই, নিহত ১০ স্বাধীনতাকামী। তুমুল লড়াইয়ের মাঝেই উপত্যকায় শক্ত প্রতিরোধ ধরে রেখেছে গোষ্ঠীটি। এবার যুদ্ধজাহাজ মোতায়েন ঘিরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা, উত্তেজনা চরমে। মার্কিন হুমকি ঠেকাতে ৪৫ লাখ মিলিশিয়া মোতায়েনের ঘোষণা মাদুরোর। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। এবার গাজা সিটি দখলের লক্ষ্যে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বুধবার রাত থেকে শুরু হওয়া স্থল অভিযানে এরই মধ্যে প্রাণ গেছে ৮১ ফিলিস্তিনের। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয়েছে জেতুন ও সাবরা এলাকায়। হতাহতদের মধ্যে ৭ই শরণার্থী শিবিরেই রয়েছেন ২৫ জন, যাদের অনেকেই ত্রাণের জন্য অপেক্ষমান ছিলেন। দ্রুততম সময়ের মধ্যে অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বুধবার রাত থেকে গাজা সিটি লক্ষ্য করে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ইসরায়েলি তাণ্ডবের সবচেয়ে বেশি শিকার হয় জেতুন ও সাবরা এলাকা। এই দুই অঞ্চলে বিরামহীন গোলাবর্ষণে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এর পাশাপাশি ৭ই শরণার্থী শিবির এবং জাবালিয়া চালানো হয় বিমান হামলা, যার মধ্যে ৭ই রিফিউজি ক্যাম্পে নিহতদের বেশিরভাগই ত্রাণের জন্য অপেক্ষমান ছিলেন। পরিকল্পিত মিশনের এটি প্রথম ধাপ বলে জানিয়েছে আইডিএফ। অপেক্ষার প্রহর শেষ হয়েছে। গাজা সিটি লক্ষ্য করে আমরা প্রথম ধাপের অভিযান শুরু করেছি। এরই মধ্যে এলাকাটির উপকণ্ঠের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে, কারণ এখানেই হামাসের শক্ত ঘাঁটি রয়েছে। গেল মঙ্গলবার গাজা সিটি দখলের পরিকল্পনার অনুমোদন দেয় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরপরই তলব করা হয় ৬০,০০০ রিজার্ভ সেনা। এর পাশাপাশি ২০,০০০ সেনার দায়িত্বের সময়সীমাও বাড়ানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর ৫টি ডিভিশন এই অভিযানে অংশ নিচ্ছে। এ অবস্থায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। এই মুহূর্তেই অভিযান বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এই মুহূর্তে গাজায় যুদ্ধবিরতি অত্যন্ত জরুরি। এর পাশাপাশি সেখানে থাকা জিম্মিদেরও মুক্তি দিতে হবে। গাজা সিটিতে যে সামরিক অভিযান চলছে তা ঠেকাতে এর কোনো বিকল্প নেই। এদিকে ইসরায়েলি হামলার কারণে দক্ষিণাঞ্চলের দিকে ছুটছেন গাজা সিটির বাসিন্দারা। রেডক্রস কমিটি বলছে, নতুন করে বাস্তুচ্যুতি ও সহিংসতা বেড়ে গেলে গাজার ২১ লাখ মানুষের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলের তাণ্ডব বর্বরতা হত্যাযজ্ঞের মধ্যে এখনও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে হামাস। বুধবার খান ইউনিসে আইডিএফ সেনাদের সাথে তুমুল লড়াই হয় প্রতিরোধ যোদ্ধাদের। তেল আবিবের দাবি ১০ হামাস সদস্য নিহত হয়েছে সেখানে। আইডিএফ সেনারাও হতাহতের শিকার বলে দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির। ইসরায়েল হামাসকে গুঁড়িয়ে দেওয়ার দাবি করলেও হঠাৎ যেন ফিনিক্স পাখির মতো নিজেদের উপস্থিতির জানান দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা। বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে খান ইউনিসের দক্ষিণে ইসরায়েলি সেনাদের একটি ঘাঁটিতে অভিযান চালায় হামাস যোদ্ধারা। তেল আবিবের দাবি, টানেল থেকে বেরিয়ে আসে ১৮ জনের একটি দল। হামলা চালায় আইডিএফ সেনাদের ওপর। মেশিন গান দিয়ে গুলি এবং ট্যাঙ্ক বিধ্বংসী রকেটও ব্যবহার করে যোদ্ধারা। পাল্টা অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। দাবি, ১০ হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে, বাকি ৮ জন পালিয়ে গেছে। খান ইউনিসে হামলার দায় স্বীকার করেছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড। তাদের দাবি, সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালিয়েছে যোদ্ধারা। একাধিক ভবনে প্রবেশ করে হত্যা করেছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে, ধ্বংস করেছে ট্যাঙ্ক ও বিস্ফোরক ডিভাইস। ৩ জন আহতের কথা জানালেও সেনা নিহতের কথা স্বীকার করেনি তেল আবিব। হামাসের দাবি, কয়েক ঘন্টা ধরে চলে লড়াই। আইডিএফ অবশ্য বলছে ১ ঘন্টার মধ্যেই শেষ হয় তাদের অভিযান। গাজায় হামাসের চেইন অব কমান্ড ভেঙে দেওয়া হয়েছে বলেও দাবি আইডিএফ-এর। সন্ত্রাসী গোষ্ঠী হামাসের ঘাঁটি ধ্বংস ও তাদের চেইন অফ কমান্ড ভেঙে তাদের সক্ষমতা গুড়িয়ে দিয়েছে। এখন গাজা সিটিতে হামাসের সব স্থাপনা উড়িয়ে দেওয়াই লক্ষ্য। মাটির উপরে নিচে সব জায়গা থেকেই উৎখাত করা হবে হামাসকে।
ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের দাবি, গত 5 মাসে আইডিএফের হামলায় নিহত হয়েছে 2100-এর বেশি হামাস সদস্য। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দখলকৃত পশ্চিম তীরে অত্যন্ত বিতর্কিত বসতি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে অবরুদ্ধ গাজা সিটি দখলের পরিকল্পনাও পাশ করেছে নেতানিয়াহু সরকার। বুধবার অনুমোদিত এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে পশ্চিম তীর। ফলে 2 ভাগে বিভক্ত হয়ে যাবে পুরো অঞ্চল, যা ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ধ্বংস করবে বলে মনে করছে মানবাধিকার সংগঠনগুলো। গেল সপ্তাহে এই পরিকল্পনার ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলের চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। জেরুজালেমের পূর্ব প্রান্তে ইওয়ান নামের একটি ভূখণ্ডে বসতি গড়ার প্রস্তাব আছে ওই প্রকল্পে। সেখানে প্রায় 3500 নতুন অ্যাপার্টমেন্ট বানিয়ে মালে আদুমিম বসতিকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে ইসরায়েল সরকারের। ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিন হাত পা হারাচ্ছেন গাজার অসংখ্য মানুষ, যাদের মধ্যে রয়েছে অগণিত শিশু। খেলাধুলায় ভরা শৈশবের বদলে তাদের দিন কাটছে হাসপাতালের শয্যায় কিংবা দুর্গন্ধময় তাঁবুর ঘিঞ্জি পরিবেশে। চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট, নেই কৃত্রিম অঙ্গের পর্যাপ্ত ব্যবস্থা। জাতিসংঘের মতে বর্তমানে অঙ্গহীন মানুষের সংখ্যায় বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ফিলিস্তিন। যে বয়সে বন্ধুদের সাথে ছুটে বেড়ানোর কথা খেলার মাঠে, সেই বয়সেই পা হারিয়ে শয্যাশায়ী ছোট্ট শিশু মোহাম্মদ হাসান। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে উড়ে গেছে তার বাম পা। সারা জীবনের জন্য সঙ্গী হয়েছে পঙ্গুত্ব। আমরা খাবার কিনতে যাচ্ছিলাম, বাড়ি ফেরার পথে উপরে তাকিয়ে দেখি আমাদের উপর ক্ষেপণাস্ত্র উড়ে আসছে। আমি দৌড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু এটা অনেক দ্রুত আসছিল। হঠাৎ আমি দেয়ালের কাছে ছিটকে পড়ি, তাকিয়ে দেখি আমার পা নেই। পরে কেউ আমাকে কাঁধে তুলে এই হাসপাতালে নিয়ে আসে। গাজার আরেক শিশু মারিয়াম আবু আলবা, বোমার আঘাতে উড়ে গেছে তার একটি পা। আরেক পায়েও গুরুতর জখম। তীব্র যন্ত্রণায় কান্না থামছে না তার। দাদি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ছোট্ট নাতনিকে একটু সান্ত্বনা দেওয়ার। বোমায় ওদের বাড়িটি ধ্বংস হয়ে গেছে। শিশুটির একটি পা উড়ে গেছে, আর অন্য পাটি ভেঙে যাওয়ার কারণে ধাতব প্লেট বসানো হয়েছে। অঙ্গচ্ছেদের কারণে প্রচণ্ড কষ্ট পাচ্ছে সে। সবাইকে অনুরোধ করছি তার জন্য প্রস্থেটিক পায়ের ব্যবস্থা করা হোক। গাজায় অনেকেরই জীবন রক্ষার জন্য হাত বা পা কেটে ফেলতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা। ঠিকঠাক চিকিৎসাও পাচ্ছেন না অঙ্গহানির শিকার মানুষগুলো। হাসপাতালগুলোতে নেই যথেষ্ট পরিমাণে সরঞ্জাম। কৃত্রিম অঙ্গের ব্যবস্থাও করা যাচ্ছে না। বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, তখন একটি বোমার শেলের টুকরো আমাকে আঘাত করে। এতে আমার হাত উড়ে যায়। একটা প্রস্থেটিক হাত দেয়া হলে আমি আবার এই হাতটি ব্যবহার করতে পারবো। শুধু শিশুই নয়, ইসরায়েলি বর্বরতায় অঙ্গ হারিয়েছেন গাজার অনেক পরিবারের প্রাপ্তবয়স্ক ও কর্মক্ষম ব্যক্তিরাও। সন্তানদের জন্য খাবার আনতে না পারার গ্লানি প্রতি মুহূর্তে ভোগাচ্ছে এসব বাবা মাকে। হাসপাতাল থেকে তাঁবুতে ফিরে দেখলাম সবাই সাহায্য আনতে যাচ্ছে। সন্তানরা আমাকে এসে জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন খাবার আনতে যাচ্ছ না? তখন মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ি। এসব গল্প এখন গাজাবাসীর জীবনের নির্মম বাস্তবতা। জাতিসংঘের পরিসংখ্যান বলছে অঙ্গহানির দিক থেকে বিশ্বে এখন শীর্ষে ফিলিস্তিন। এমনকি শিশুদের মধ্যেও সবচেয়ে বেশি অঙ্গ হারানোর ঘটনা ঘটছে গাজাতেই। রেজবানা সাইমা, যমুনা নিউজ। আন্তর্জাতিক অপরাধ আদালতের 4 বিচারকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির বিভিন্ন পদক্ষেপের জবাবে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। নিষেধাজ্ঞা প্রাপ্তদের মধ্যে একজন মার্কিনী এবং বাকিরা কানাডা, সেনেগাল ও ফিজির নাগরিক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দাবি, ক্ষমতার অপব্যবহার ও রাজনীতিকরণে জড়িত আইসিসি। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের অনুমোদন ছাড়াই এই 2 দেশের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করছে তারা, যা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি অসম্মান বলেও দাবি করেন রুবিও। নিষেধাজ্ঞা প্রাপ্তদের যুক্তরাষ্ট্রে গচ্ছিত সম্পদ জব্দ করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে দুঃখজনক আখ্যা দিয়েছে আইসিসি, নিন্দা জানিয়েছে ফ্রান্স। অন্যদিকে মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। লাতিন জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন ঘিরে এবার মুখোমুখি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা। ওয়াশিংটনের হুমকি ঠেকাতে বিপরীতে 45 লাখ মিলিশিয়া মোতায়েনের ঘোষণা দিয়েছে কারাকাস।
প্রেসিডেন্ট মাদুরোর কড়া হুঁশিয়ারি, ভেনেজুয়েলায় প্রবেশ করতে পারলেও বের হতে পারবে না বিদেশি শক্তি। এদিকে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্তকে চরম ভুল আখ্যা দিয়েছে কলম্বিয়া। ছবির ব্যক্তিটিকে বিশ্বের সবচেয়ে বড় মাদক কারবারিদের একজন বলে দাবি করে থাকে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তার মাথার মূল্য বাড়িয়ে দ্বিগুণ করে ওয়াশিংটন। তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, অথচ তাকে বৈধ রাষ্ট্রপ্রধান মনে করে না হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসন বরাবরই দাবি করে এসেছে কুখ্যাত মাদক এবং অপরাধ চক্রের সঙ্গে সরাসরি জড়িত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। রয়েছে নিজ হাতে কলকাঠি নাড়ার অভিযোগও। তাই মাদক বিস্তার ঠেকাতে দেশটির উপকূলে 3টি ডেস্ট্রয়ার, কয়েকটি গোয়েন্দা বিমান, অ্যাটাক সাবমেরিন এবং যুদ্ধজাহাজ সহ প্রায় 4,500 সেনা মোতায়েন করে ওয়াশিংটন। কোনো বিদেশি অনুমতি ছাড়া এই দেশে প্রবেশ করতে পারে না, তবে ঢুকতে পারলেও বের হতে পারবে না। ভেনেজুয়েলার শাসন ব্যবস্থার পরিবর্তন কেবল অবৈধ নয়, অনৈতিকও। তারা ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকায় দাসত্ব স্থাপন করতে পারবে না। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের 24 ঘন্টা না পেরোতেই পুরো ভেনেজুয়েলায় 45 লাখ মিলিশিয়া মোতায়েনের ঘোষণা দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এদিকে ওয়াশিংটনের আগ্রাসী সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়েছে আরেক লাতিন দেশ কলম্বিয়া। তারা যদি মনে করে ভেনেজুয়েলায় আক্রমণ করে সমস্যার সমাধান হবে, তাহলে আমেরিকানরা ভুল। তারা ভেনেজুয়েলাকেও সিরিয়ার মতো পরিস্থিতিতে ফেলছে, কলম্বিয়াকেও একই পরিস্থিতিতে টেনে আনবে। তাই যুক্তরাষ্ট্রকে বলতে চাই, ভেনেজুয়েলায় আগ্রাসন চালালে সেটি হবে সবচেয়ে বড় ভুল। ভেনেজুয়েলার দুর্ধর্ষ ক্রিমিনাল গ্যাং ট্রেন ডি আরাগুয়া এবং কুখ্যাত মেক্সিকান মাদক চক্র সিনালোয়া কার্টেলের সাথে নিকোলাস মাদুরোর নাম জড়িয়ে সময়ে সময়ে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। অনিক রহমান, যমুনা নিউজ। জাপানের ওকিনাওয়া উপকূলে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ। বুধবার আগুন লাগে ইউএসএস নিউ অরলিন্স নামের জাহাজটিতে। এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী। আগুন নিয়ন্ত্রণে কাজ করে জাপানের সেলফ ডিফেন্স ফোর্স, জাপান কোস্টগার্ড এবং মার্কিন নৌবাহিনীর আরেকটি জাহাজ। তাদের যৌথ প্রচেষ্টায় সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয় আগুন। এই দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন 2জন মার্কিন নাবিক। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তাদের। আশপাশের সমুদ্রে কোনো তেল ছড়িয়ে পড়েনি এবং পরিবেশগত ক্ষতির আশঙ্কাও নেই বলে নিশ্চিত করেছে জাপান কোস্টগার্ড। ইউক্রেনকে নিরাপত্তা সহায়তা দেওয়ার জন্য আর্থিক ব্যয়ের সিংহভাগই বহন করতে হবে ইউরোপকে, এমনটি সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আন্তর্জাতিক গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র সহযোগিতা করলেও ইউক্রেনকে যুদ্ধ পরবর্তী নিরাপত্তা রক্ষার নেতৃত্ব দিতে হবে ইউরোপকেই। যুক্তরাষ্ট্রের কাঁধে ইউক্রেনের নিরাপত্তার সম্পূর্ণ বোঝা চাপানো উচিত নয় বলেও জানান ভ্যান্স। বরং ইউরোপীয় দেশগুলোর নেতৃত্বে যুদ্ধ বন্ধ ও রক্তপাত থামাতে কাজ করা উচিত বলে মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। He never takes anything off the table. He never puts it invaded again by Russia. He wants to know that it's got territorial integrity. We should expect, and the president certainly expects, Europe to play the leading role here. ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যে খরচ, তার বেশিরভাগই বহন করতে হবে ইউরোপকে। এটা তাদের আঞ্চলিক নিরাপত্তার সাথে জড়িত। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট বলেছেন, এই ইস্যুতে ইউরোপকে এগিয়ে আসতে হবে। The president is very good. সফলতার সাথে ব্যালিস্টিক মিসাইল অগ্নি 5 পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে ভারত। বুধবার উড়িষ্যার চন্দিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে উৎক্ষেপণ করা হয় এই ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, পুরোপুরি সফল হয়েছে পরীক্ষাটি। উৎক্ষেপণের সময় মধ্যম পরিসরের মিসাইলটি সব ধরনের কার্যকরী ও প্রযুক্তিগত মানদণ্ড পূরণ করেছে বলেও জানায় তারা। পরীক্ষাটি সম্পন্ন হয় স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড SFC এর তত্ত্বাবধানে। ভারতের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করেই তৈরি করা হয়েছে অগ্নি 5 মিসাইলটি। রাশিয়ার হুমকি মোকাবেলায় পোল্যান্ডকে 300 সেনাসহ প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম দিচ্ছে নেদারল্যান্ডস, জানিয়েছেন ডাচ প্রতিরক্ষামন্ত্রী রুবেন ব্রেকেলম্যান্স। মঙ্গলবার ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের ভূখণ্ডে বিধ্বস্ত হয় রাশিয়ার একটি শাহেদ ড্রোন। এতে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি স্থাপনা। এ ঘটনার একদিন পরই এমন ঘোষণা দিল নেটোভুক্ত নেদারল্যান্ডস। জানায়, নেটো ভূখণ্ডের সুরক্ষাতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। চলতি মাসের শুরুতে পোল্যান্ডে 5টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করে জার্মানি। রোমানিয়াতেও 5 টাইফুন যুদ্ধবিমান সহ 270 সেনা পাঠায় বার্লিন। টিকে থাকার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন কৌশল ব্যবহার করছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট
আইএস, এমন দাবি করেছেন জাতিসংঘের কর্মকর্তারা। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। জাতিসংঘের সন্ত্রাস বিরোধী দফতরের প্রধান ভ্লাদিমির ভোরনকভ পরিষদকে জানান, সাইবার নিরাপত্তা বিষয়ের বিশেষজ্ঞ নিয়োগের চেষ্টা করছে আইএস, পাওয়া গেছে এমন তথ্য। জাতিসংঘের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক মাধ্যম ব্যবহার করে নিয়োগ, তহবিল সংগ্রহ ও প্রচারণার কাজ চালাচ্ছে গোষ্ঠীটি। আরেক কর্মকর্তা জানান, সামাজিক মাধ্যম, মেসেজিং অ্যাপ আর ক্রাউড ফান্ডিং সাইটের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এখন ক্রমশ সন্ত্রাসী অর্থায়নে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে যেসব প্ল্যাটফর্মে সরাসরি টাকা লেনদেনের সুযোগ আছে এবং প্রয়োজনীয় যাচাই বাছাইয়ের ব্যবস্থা নেই, সেই সব প্ল্যাটফর্মই ব্যবহার করছে জঙ্গি গোষ্ঠীটি। অবশেষে গুগল নিয়ে এলো তাদের পিক্সেল 10 সিরিজের স্মার্টফোন। বুধবার নিউ ইয়র্কে তাদের বার্ষিক মেড বাই গুগল ইভেন্টে উন্মোচন করা হয়েছে নতুন প্রজন্মের এই পিক্সেল স্মার্টফোন ও গ্যাজেট। এই সিরিজে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন আকর্ষণীয় ফিচার। অ্যাপলের ম্যাগসেফের আদলে প্রথমবারের মতো যুক্ত হয়েছে পিক্সেল স্ন্যাপ ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি। এই সিরিজের ফোন মিলবে $800 থেকে $1800 মধ্যে। গুগলের পিক্সেল 10 সিরিজের জন্য বহুদিন ধরেই মুখিয়ে ছিলেন পিক্সেল প্রেমীরা। এবার অপেক্ষার অবসান ঘটিয়ে উন্মোচন করা হলো এ সিরিজের 4টি মডেলের স্মার্টফোন: পিক্সেল 10, পিক্সেল 10 প্রো, পিক্সেল 10 প্রো এক্সেল এবং ভাঁজযোগ্য পিক্সেল 10 প্রো ফোল্ড। সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হলো নতুন এআই ফিচার। এর মধ্যে আছে ক্যামেরা অ্যাপের কোচ ফিচার, যা ব্যবহারকারীদের সহায়তা করবে আরও ভালো ছবি তুলতে। এছাড়া আছে অ্যাসিস্ট্যান্ট সাজেশন, যা ব্যবহারকারীর অনুরোধ ছাড়াই প্রাসঙ্গিক তথ্য দেখাবে। যেমন কোনো এয়ারলাইনে কল করার সময় স্বয়ংক্রিয়ভাবে ফ্লাইট কনফার্মেশন ইমেলটি সামনে নিয়ে আসবে, যাতে দরকারি তথ্য সহজেই খুঁজে পাওয়া যায়। আমরা আপনার ফোনকে আরও ব্যক্তিগত ও স্বয়ংক্রিয় করার চেষ্টা করছি। এটি কেবল আপনার অনুরোধের জন্য অপেক্ষা করবে না, বরং আগে থেকে আন্দাজ করতে পারবে, কারণ এটি জানে আপনি কি করতে চাইছেন। আমরা এটাকে পার্সোনাল ইন্টেলিজেন্স বা ব্যক্তিগত বুদ্ধিমত্তা বলি। সব মডেলে এবার ব্যবহার করা হয়েছে গুগলের নতুন টেনসর G5 প্রসেসর। পাশাপাশি প্রথমবারের মতো যুক্ত হয়েছে পিক্সেল স্ন্যাপ ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি, যা অ্যাপলের ম্যাগসেফের মতো কাজ করবে। এই প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন চার্জার, কেস ও স্ট্যান্ডও উন্মোচন করেছে গুগল। একটি গোপন তথ্য বলি, আপনার অ্যাপল ম্যাগসেফ যন্ত্রপাতির সঙ্গেও পুরোপুরি কাজ করতে পারে এই ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি। ডিজাইনে তেমন কোনো পরিবর্তন না আসলেও ক্যামেরায় ব্যবহার করা হয়েছে আরো উন্নত প্রযুক্তি। বেজ মডেলেও এবার টেলিফোটো লেন্স যোগ করা হয়েছে, যা আগে শুধু প্রো মডেলে ব্যবহার করা হতো। বেজ মডেলের দাম শুরু হয়েছে প্রায় $800 থেকে, আর ভাঁজযোগ্য মডেলের দাম প্রায় $1800। চলতি মাসের শেষের দিকে বাজারে আসবে পিক্সেল 10 সিরিজ, আর পিক্সেল 10 প্রো ফোল্ড আসছে অক্টোবরে। স্মার্টফোন ছাড়াও নতুন পিক্সেল ওয়াচ 4 ও সাশ্রয়ী মূল্যের পিক্সেল বাডস 2 এ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। অন্যদিকে পিক্সেল বাডস প্রো 2-তে আসেনি কোনো বড় পরিবর্তন, শুধু ঘোষণা করা হয়েছে নতুন একটি রং ও আসন্ন সফটওয়্যার আপডেট। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।